প্রিয় কমরেড সভাপতি, আপনারা তো বিস্তারিত অসুবিধার কাছ থেকে শুনলেন যে এটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মুখপত্র। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্ম আপনারা শুনেছেন যে 1964 সালে। আগে আমরা ছিলাম হচ্ছে কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের মধ্যে। 64 সালে যখন পার্টি ভাগ হয়, ভাগ হওয়ার পরে প্রথমে আমাদের সাপ্তাহিক পত্রিকা ছিল। এই গণশক্তিটা প্রতি সপ্তাহে সপ্তাহে বেরোত। এটা হচ্ছে 1964 সালে। তার পরবর্তীতে এটা সান্ধ্য দৈনিক, অর্থাৎ এখন যেমন সকালে বেরোয় তখন কিন্তু সকালে বেরোতো না, এটা সন্ধ্যার সময়, প্রতিদিন সন্ধ্যার সময় বেরোতো এবং সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে যেত। তারপরে 1967 সালে এই পত্রিকা 3রা জানুয়ারি 1967 সাল এই গণশক্তি পত্রিকাটি দৈনিক সকালবেলা যেরকম অন্য কাগজগুলো বেরোয় সেইভাবে বেরোচ্ছে। এবার কেন এই গণশক্তি পত্রিকা সৃষ্টি হয়েছিল? আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি পরিচালনা করতে গেলে সেইটার মানুষের মধ্যে, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে গিয়ে বুর্জোয়া সমাজ ব্যবস্থা, এখানে জোরদার জমিদার পুঁজিপতিরাই সমস্ত শাসন ক্ষমতার অধিকারী, তাদের চক্ষুশূল হচ্ছে কমিউনিস্ট পার্টি। কেন না, কমিউনিস্ট পার্টি এমন একটা সমাজ ব্যবস্থা চায় যেখানে আমরা সবাই মিলে সুখে শান্তিতে সমানভাবে বাঁচব। কারো 10তলা অট্টালিকা থাকবে আর কারো ঝুপড়ি ঘরে থাকবে, এটা কমিউনিস্ট পার্টি চায় না। আমরা চাই সমাজতন্ত্র, যেটা সোভিয়েত রাশিয়াতে আছে, যেটা চীন দেশে আছে, যেটা ভিয়েতনামে আছে, যেটা কিউবায় আছে। ওখানে কিন্তু ওরা এই সিপিএমের মতো পার্টি তৈরি করে লড়াই করে ওখানকার সমাজ ব্যবস্থাটাকে ওরা পাল্টে ফেলে ওখানেই করেছে। সমস্ত বেকারের চাকরির দায়িত্ব সরকারের, সমস্ত মানুষের আহারের দায়িত্ব সরকারের, সমস্ত লোকের বাসস্থানের দায়িত্ব সরকারের, সমস্ত শিক্ষা ব্যবস্থার দায়িত্ব সরকারের। এই যে 5টা মৌলিক দাবি, এইটা নিয়ে কমিউনিস্ট পার্টি সারা পৃথিবী জোড়া আন্দোলন করেছে। সেই আন্দোলনের প্রথম হচ্ছে সোভিয়েত রাশিয়া 1917 সালে লেনিনের নেতৃত্বে সেখানে বিপ্লব হয়ে সমাজতন্ত্র কায়েম হয়েছে। 1949 সালে আমাদের পাশের দেশ চীন, আমাদের 3টা ভারতবর্ষ মিললে যত বড় দেশ হয় তত বড় দেশ হচ্ছে চীন, সেই চীনেও কিন্তু সমাজতন্ত্র কায়েম হয়েছে 1949 সালে। তারপরে হচ্ছে 1959 সালে কিউবা, ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ওখানকার লড়াই হয়েছে। সব দেশেই পার্টি সংগঠনকে শক্তিশালী করার জন্য তাদের একটা পত্রিকা থাকে। সেই পত্রিকা যদি না থাকে তাহলে মানুষের কাছে আমাদের বক্তব্য, পার্টির বক্তব্য কীভাবে পৌঁছাবো? আমাদের তো টিভিও নাই, আমাদের তো রেডিও নাই, আমাদের কোনো কিছুই নাই। শাসক গোষ্ঠীর প্রতি মুহূর্তে আমাদের পুরো আক্রমণ, সেই আক্রমণকে মোকাবিলা করার জন্য আমাদের দরকার হচ্ছে পত্রপত্রিকা। আমাদের সাপ্তাহিক পত্রিকা আছে দেশহিতৈষী, আমাদের পিপুলস ডেমোক্রেসি ইংরেজি পত্রিকা আছে, আরও অন্যান্য সাহিত্য পত্রিকা আছে। সারা ভারতবর্ষে পার্টির 5টা পত্রিকা আছে, ডেইলি পত্রিকা সারা ভারতবর্ষে। কেরালাতে আছে দেশাভিমানী, তামিলনাড়ুতে আছে থিক্কাথিজ, আমাদের অন্ধ্রপ্রদেশে আছে প্রজাশক্তি, আমাদের ত্রিপুরায় আছে দেশের কথা, আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে গণশক্তি। এই 5টা পত্রিকা সারা ভারতবর্ষের মেহনতি জনগণ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে এই পত্রিকা কাজ করে চলেছে। আমাদের এইখানটাও আমরা এই পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য প্রচণ্ড লড়াই করতে হয়েছে। আপনারা জানেন যে গণশক্তির পত্রিকার কোনো বিজ্ঞাপন মমতা সরকার আসার পরে 1 টাকারও বিজ্ঞাপন দেয় না। একটা পত্রিকা চলবে, তার কাগজের যত দাম, সাংবাদিকদের বেতন, তার হচ্ছে গিয়ে পরিকাঠামো, তার প্রেস, সব কিছু পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু মানে সরকার তো বিজ্ঞাপন দেয়ই না, উপরন্তু বড় বড় পুঁজিপতি যারা আছে, কর্পোরেটরা, আদানি আম্বানি থেকে শুরু করে বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠী, এদের যে বিজ্ঞাপনগুলো আনন্দবাজারকে দেয়, বর্তমানকে দেয়, তারপরে হচ্ছে গিয়ে প্রতিদিন কাগজকে দেয়, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের গণশক্তিকে দেয় না। গণশক্তিকে আমরা সাধারণ মানুষ তাদের লড়াই সংগ্রাম করে আমরা টিকিয়ে রেখেছি। এবার এই পত্রিকা যদি আমরা শ্রমজীবী মানুষ যারা লড়াই আন্দোলন, কৃষক সমাজ,
যুব সমাজ, মহিলা সমাজ, এদের কাছে যে আমাদের বক্তব্য, পার্টির যে মূল বক্তব্য, সেই আমরা যে সমাজতন্ত্র চাই, যে সমাজ ব্যবস্থা বদল করতে চাই, তার জন্য এখন আমরা কিসের মধ্যে আছি? সংসদীয় গণতন্ত্র। অর্থাৎ ভোট আসলে ভোটে দাঁড়াই, ভোটের নির্বাচনে জয়ী হওয়ার জন্য দাঁড়াই। এবার হচ্ছে গিয়ে সরকারে কোনো জায়গায় সরকারে করতে পারি, কোনো জায়গায় সরকারে থাকি না, বিরোধী দল থাকি। এইটা একটা রাস্তা। আর একটা কমিউনিস্ট পার্টির রাস্তা আছে বিপ্লব করা। তখন কিন্তু ভোটের মধ্যে লড়বো না আমরা, তখন হচ্ছে সশস্ত্র লড়াই করে আমরা ক্ষমতা দখল করব, যেটা চীন দেশ করেছে, রাশিয়া করেছে, কিউবা করেছে, ভিয়েতনাম করেছে, আরও অন্য অন্য দেশে ভোটের মাধ্যমে হচ্ছে। এই যে পাশের দেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় কিন্তু একটা এই আমাদের ভারতবর্ষের শাসক গোষ্ঠীর মধ্যে একটা ওখানে শাসক ছিল, তারাও কিন্তু লড়াই করে সেখানে হচ্ছে গিয়ে একটা কমিউনিস্ট সরকার, বামপন্থী সরকার এই শ্রীলঙ্কায় প্রায় 200 বছর পর সেখানে শ্রীলঙ্কায় আসলো। ফ্রান্সের মতো জায়গা যেখানে চিরকাল হচ্ছে গিয়ে মানে শাসক গোষ্ঠী পুঁজিপতিদের সরকার, সেখানেও বামপন্থীরা ক্ষমতায় এসছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে দেশে কিন্তু বামপন্থীরা ক্ষমতায় ক্রমশ আসছে। কাজেই পশ্চিমবঙ্গে আমাদের লড়াইটা হচ্ছে গিয়ে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, আর একদিকে হচ্ছে গিয়ে প্রতিক্রিয়াশীল শক্তি তৃণমূল। তৃণমূল বামপন্থীর ভরম সেজে আছে, তারা কিছু কিছু ডোল দিচ্ছে, অর্থাৎ ভিক্ষাবৃত্তি যাকে বলতে পারেন। ওই কখনো হচ্ছে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার, কখনো হচ্ছে গিয়ে কন্যাশ্রী, কখনো হচ্ছে এই শ্রী সেই শ্রী করে মানুষকে ভুলিয়ে রাখছে। কিন্তু সারা দেশের মধ্যে সবচেয়ে বেকারের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি। আর যেটুকু বেকারের চাকরি হচ্ছে 7 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ঘুষ দিয়ে হচ্ছে। সেই ঘুষ দেওয়া চাকরিগুলো কি হচ্ছে? আবার হাইকোর্টে সব ধরা পড়েছে, 26,000 বেকারের চাকরি হয়তো চলে যাবে, সুপ্রিম কোর্টে কেস চলছে। সরকার কোনো চাকরি দিবে না, সরকার কোনো বেকার সমস্যার সমাধান করবে না। তাহলে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আপনার পেট চলবে? শুধুমাত্র কন্যাশ্রী দিয়ে আপনার পেট চলবে? তাহলে এই শাসন ব্যবস্থায় যারা আসে তাদেরকে পাল্টাতে যদি না পারি আমরা, তাহলে কিন্তু আমাদের কারো শাস্তি নাই, কৃষকের ফসলের দাম পাবে না। তাহলে সেটা করবেটা কি? সেটা করবো আমরাই। কিভাবে করব? কি কোন গাইডলাইনে, কোন মতাদর্শে, কীভাবে লড়াইটা করব? সেই জন্য হচ্ছে গণশক্তি পত্রিকা। এই গণশক্তি পত্রিকা দীর্ঘ 59 বছর ধরে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে শহরে সর্বত্র লড়াই করে একটা ভালো জায়গায় গেছে। গণশক্তিকে তোয়াক্কা না করে উপায় নেই ওদের। শাসক গোষ্ঠী বারবার আমাদের যেখানে গণশক্তির বোর্ড লাগানো হয় সেই বোর্ডগুলো পুড়িয়ে দেয়। গণশক্তি যারা হকার করে তাদেরকে মতো খুন করেছে, গণশক্তি পাঠককে খুন করেছে শাসক গোষ্ঠী। এতটাই ভয় পায় হচ্ছে গিয়ে গণশক্তি পত্রিকাকে। সেই গণশক্তি হচ্ছে গিয়ে প্রকৃতপক্ষে সত্য ঘটনা তুলে ধরে এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে সমাজতন্ত্রকে কায়েম করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের হাতিয়ার হচ্ছে গণশক্তি। সেই গণশক্তি আপনারা নিয়মিত পড়বেন, যাদের পক্ষে সম্ভাবনা আছে, সুযোগ আছে, তারা করবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় যাতে গণশক্তির বোর্ড তৈরি করা যায়। আমাদের এখানে 5টা অঞ্চলে যদি 5টা গণশক্তির বোর্ড আমরা করতে পারি, একটা এলাহাবাদে করলাম, একটা 2 নম্বরে করলাম, একটা 9 নম্বরে, একটা 7 নম্বরে, একটা আমাদের পৌর এলাকায় গণশক্তির বোর্ড। সেটা তাহলে প্রতিদিন যারা পয়সার জন্য কিনতে পারেন না বা যারা সাধারণ পাঠক মানে রাস্তা দিয়ে যাবে, তারা যদি গণশক্তির বোর্ড লাগানো থাকে, তাহলে সেই গণশক্তির বোর্ড হচ্ছে গিয়ে এসে তারা পড়তে পারবে। কাজেই আজকের দিনটা হচ্ছে পবিত্র দিন। আজকে 1967 সালের 3রা জানুয়ারি এই পত্রিকা হচ্ছে গিয়ে প্রথম ছাপা হয়েছিল। আজকে 59 বছর হচ্ছে। এই 59 বছরের আজকে এই আমাদের বুনিয়াদপুরে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে যত বেশি সংখ্যায় মানুষের মধ্যে গণশক্তি পত্রিকা আমাকে নিয়ে যেতে পারবো, তত হচ্ছে মানুষকে আকৃষ্ট করে আমাদের মতাদর্শ, আমরা যে মতাদর্শে বিশ্বাসী, আমরা যে কমিউনিস্ট পার্টি করি, কেন করি, কাদের জন্য করি, কী চাই, কী লক্ষ্য আমাদের, সেটা যেমন বক্তৃতা দিয়ে শুধু বোঝানো যাবে না। তার জন্য বই পড়তে হয়, তার জন্য পত্র পত্রিকা পড়তে হয়। যদি পড়া যায় তাহলে মনের মধ্যে আসবে এবং কোনো প্ররোচনায়, কোনো লোভে মানুষ কিন্তু তখন সেদিকে যাবে না। আমি কিন্তু 1971 সাল থেকে এই গণশক্তি পত্রিকার গ্রাহক। 1971 সাল এক নাগাড়ে, এখন এই আসে 24 সাল, তাহলে প্রায় 43 বছর হয়ে গেল।
আমি তো একদিনের জন্য গণশক্তি পত্রিকা বাদ দিইনি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এই পত্রিকাকে আজকে এই বুনিয়াদ এখানে যেটা হচ্ছে আর কি, আজকে কলকাতাতে বিরাট আকারে হচ্ছে, আরও ভারত বিভিন্ন রাজ্যে জেলায় জেলায় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। আমরা আশা করি যে আপনারা এই পত্রিকার মর্মবস্তু এবং লক্ষ্য সম্পর্কে মানুষের মধ্যে নিয়ে যাবেন, মানুষের যত বেশি মানুষকে বোঝাতে পারবেন তত হচ্ছে আপনার মতাদর্শ শক্তিশালী হবে। আমরা হ্যাপসের পক্ষে, হ্যাভলসের পক্ষে, হ্যাপ মানে যাদের প্রচুর আছে, টাটা, বিড়লা, সিকানিয়া, ডালমিয়া, আদানি, আম্বানি। হ্যাঁ, একদিকে এরা আছে, এদের পত্রিকা আছে আনন্দবাজার, এদের পত্রিকা আছে বর্তমান, এদের পত্রিকা প্রতিদিন। আর একদিকে আছে বাদবাকি যারা গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তাদের লড়াইয়ের জন্য হচ্ছে গণশক্তি পত্রিকা। কাজে এই পত্রিকাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানাবো, জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি।